দরজার ওপারে বিশ্রী রকমের একটা মুখ দেখা গেল। খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, খুদে লাল চোখ। কে আসবে? বাবু। মরা মানুষ কি করে ফিরে আসবে? সুকুমার তাহলে নেই? যে বিপদের ভয়ে সে আমাকে চিঠি লিখে আসতে বলেছিল, সে বিপদই বুঝি তাকে গ্রাস করলো। চিঠিটা পেয়ে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। বছর 10 তো হবেই, মানে কলেজ ছাড়ার পর থেকে সুকুমারের সঙ্গে আর দেখা হয়নি। শুনেছিলাম উড়িষ্যার এক জঙ্গলে কাঠ কেটে চালান দিচ্ছে, ব্যবসায়ী 2 পয়সা করেওছে বেশ। কলকাতায় সে এখন আসেই না। চিঠিতে লেখা আছে, ভাই, আমার বড় বিপদ, তুই আমাকে বাঁচা। যত তাড়াতাড়ি পারিস চলে আয় এখানে। ট্যাক্সিতে সারানাথ জঙ্গলে চলে আসবে। আমার বাংলোর নাম বনকুঠি। যাকে জিজ্ঞাসা করবে সেই দেখিয়ে দেবে। আসিস কিন্তু ভাই, তোর আশায় রইলাম। ইতি সুকুমার। চিঠিটা পেয়ে খুব চিন্তায় পড়ে গেলাম। কি এমন বিপদ হতে পারে সুকুমারের? ব্যবসার জন্য যদি টাকার দরকার হয়ে থাকে, তাহলে আমি কি বা তাকে সাহায্য করব? আমার সামান্য চাকরি, একলা মানুষ, তাই কোনো রকমে চলে যাই। তবে কি ওখানকার মজুরদের সঙ্গে কোনো গোলমাল বাঁধল? তা হলেও আমি বা কি করতে পারি? যাই হোক, বিপদ যখন লিখেছে তখন একবার যাওয়াই দরকার। অফিস থেকে 10 দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে অনেক ট্যাক্সি রয়েছে, কিন্তু সারানাথ জঙ্গলে যেতে কেউ রাজি নয়। যাকে জিজ্ঞাসা করি, সেই বলে যেতে 4 ঘন্টা লেগে যাবে, আর ফিরে আসার সময় রাত্রি হয়ে যাবে। তাহলেই বিপদ আছে। খুব চিতাবাঘের উপদ্রব নাকি সেখানে। 2-1 জন তো বলল রাতটা ওয়েটিং রুমে কাটিয়ে সকালে যাবেন। ভেবে দেখলাম সেটাই ঠিক হবে। একই নতুন জায়গা, তার উপরে আবার জঙ্গলে রাতে না যাওয়াই ঠিক। ওয়েটিং রুমে রাতটা কাটালাম, তারপর সকাল সকাল ট্যাক্সি ধরলাম। শহর ছাড়িয়ে বেশ কিছুটা যাবার পর জঙ্গলের এলাকা শুরু হলো। বড় বড় শাল আর কেঁদো গাছ, ঘন লতার ঝোপ, সূর্যের আলো বন্ধ। দিনের বেলাতেই আবছা অন্ধকার। কিছুটা যেই ট্যাক্সিটা থেমে গেল, আমি তখন বললাম, কি হলো? আগে আর রাস্তা নেই, আপনাকে হেঁটে যেতে হবে। সারানাথ জঙ্গল এখান থেকে কতটা? এই 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 তো শুরু হলো, ওই যে দেখুন না। ট্যাক্সি ড্রাইভার আঙ্গুল দিয়ে একটা ফলক এদিকে দেখিয়ে দিল, তাতে লেখা আছে সারানাথ জঙ্গল। আমি তখন জিজ্ঞাসা করলাম, তা এখান থেকে বনকুঠি কতটা দূর হবে? তা বলতে পারবো না, আপনি নামুন, নেমে খোঁজ করুন। অগত্যা ভাড়া মিটিয়ে কাঁধে ঝোলা আর হাতে সুটকেস নিয়ে নেমে পড়লাম। সরু পায়ে চলা পথ ক্রমে সংকীর্ণ হয়ে এলো। চারিদিক থেকে শোনা যাচ্ছে ঝিঝি পোকার একটানা শব্দ, নাম না জানা পাখির কর্কশ ডাক, এবং চারিদিকে বাতাসে সেই শিরশিরানি আওয়াজ। ভাবতেও অবাক লাগলো, এই অজগর জঙ্গলে সুকুমার থাকে কি করে? অর্থের জন্য মানুষ বোঝে সব কিছুতে অভ্যস্ত হয়ে যায়। বেশ কিছুটা যাবার পর জনাতিনে কাঠুরিয়ার সঙ্গে দেখা হয়ে গেল। সকলের হাতেই কুড়ুল, ঝুলিগুলো টুপির মতো মাথায় পড়েছে। তাদেরকে প্রশ্ন করলাম, আচ্ছা শোনো, বনকুঠি কোন দিকে? তারা নিজেদের মধ্যে কি সব বলা বলি করলো। কয়েকবার আমাকে আপাদমস্তক দেখেও নিল। তারপর একজন বলল, বনকুঠি সোজা ডান দিকে, ওই পুকুরের পাশে। চলতে চলতে লক্ষ্য করলাম কাঠুরিয়ারা একটা গাছের নিচে দাঁড়িয়ে আমাকে দেখছে। গভীর জঙ্গলে নতুন লোক দেখে তাদের কৌতূহল হওয়াটাই স্বাভাবিক।
একটু পরে ঝোপের আড়ালে তাদেরকে আর দেখা গেল না। আমিও সোজা হাঁটতে লাগলাম। ঘামে সমস্ত শরীরটা আমার ভিজে গেছে। শহরের লোক, এতটা হাঁটা অভ্যাস নেই, পা দুটো যেন টনটন করছে। একটু এগোতেই সেই ওদের বলা পুকুরটা দেখতে পেলাম। তবে কাছে আসতেই বুঝলাম এটা পুকুর নয়, বিরাট বিল। জল দেখা যায় না, তবে পদ্ম পাতায় ভর্তি। তার পাশেই রয়েছে দেখলাম একটা বাংলো, একতলা। চারপাশে রঙের সঙ্গে মিলিয়ে বাংলো রঙও করা হয়েছে সবুজ। ছোট্ট একটা গেট, গেটের ওপরে একটা লতা উঠেছে, তাতে বেগুনি রঙের থোকা থোকা ফুল। সত্যই চমৎকার বাংলো। পথের কষ্ট যেন নিমেষে মুছে গেল আমার। গেটের কাছ বরাবর গিয়ে তবে দেখতে পেলাম একটা কাঠের উপরে সবুজ রং দিয়ে লেখা রয়েছে বনকুঠি। গেট ঠেলে ভেতরে ঢুকেই দাঁড়িয়ে পড়তে হলো। দরজায় তালা ঝুলছে, তার মানে সুকুমার এখন নেই, বেরিয়েছে হয়তো। কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। সুটকেস আর ছোলাটা পাশে রেখে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। বেশ অনেকটা পথই তো হাঁটা হলো, আর চারিদিক থেকে বেশ ফুরফুর করে বাতাসও বইছে। ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছিলাম আমি। যখন ঘুম ভাঙল, ঘড়ি দেখে চমকে উঠলাম। 2 ঘন্টা পার হয়ে গেছে, তখনও পর্যন্ত দরজায় তালা ঝুলছে। বুদ্ধি করে ছোলার মধ্যে পাউরুটি আর কলা এনেছিলাম। কটক স্টেশন থেকে ফ্লাক্সে গরম চা ভরেও নিয়েছিলাম। আপাতত তাই খেয়ে প্রাণটা আমার বাঁচল। কিছুক্ষণ পায়চারি করতে লাগলাম। দেখলাম সব ঘরের জানালাগুলো বন্ধ। সেটাই অবশ্য স্বাভাবিক। এই ঘন জঙ্গলে কেউ জানালা খুলে কি আর বাইরে চাই? একই জঙ্গল, সাপ খপের তো আর কম নেই এখানে। দেখতে দেখতে আরো 2 ঘন্টা কাটলো, কিন্তু সুকুমার ফিরল না। আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। এমন নয় তো সুকুমার কলকাতায় চলে গেছে? অবশ্য আমি যে আসবই সেটা তো তার জানবার কথা নয়। তবু চিঠি যখন আমাকে দিয়েছে তখন তার 2-1 দিন অপেক্ষা করা উচিত ছিল। দরজার কাছে এগিয়ে গেলাম। খুব কম দামি মরচে পড়া তালা। জোরে কয়েকবার ওটাকে টানাটানি করতেই তালাটা খুলেও গেল। বাড়ির মধ্যে ঢুকলাম। একটা খাট, বিছানা পাতা, একপাশে আলমারি, বোধহয় কাপড় জামা রাখার, একটা গোল টেবিল, একটা চেয়ারও আছে। খিদেই তখন চোখে আমি অন্ধকার দেখছি। ছুটে রান্নাঘরে গেলাম। একটা চালের মিট সেফ খুলতেই দেখলাম চাল, ডাল, আলু আর ডিম রয়েছে। নিচে একটা স্টোভও আছে। রান্না করার অভ্যাস তো আমার ছিলই। একসঙ্গে চাল ডাল চড়িয়ে দিলাম, আর তার মধ্যে আলুও ছেড়ে দিলাম। 2টো ডিমও ভেজে নিলাম। খাওয়াও সেরে নিলাম এবং সুকুমারের জন্য আলাদা করে খাবার রেখেও দিলাম। তারপর সোজা শুয়ে পড়লাম বিছানায়। কতক্ষণ ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ করে খুটখাট শব্দ হতেই আমি উঠে বসলাম। দরজার ওপারে বিশ্রী রকমের একটা মুখ দেখা গেল। খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, খুদে লাল চোখ, পরনে ছেঁড়া শার্ট আর প্যান্ট। আমি তখনই চেঁচিয়ে উঠলাম, কে কে কে? লোকটা তখন ভিতরে এসে বলল, এ কি, আপনি কে? বাড়ির মধ্যে ঢুকলেন কি করে? তার কথায় উত্তর না দিয়ে আমি ওকে বললাম, তুমি কে? তাই আগে বলো। আগে আমি এ বাড়ির দেখাশোনা করতাম, রান্না, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এইসব। ও আচ্ছা, আমি সুকুমারের বন্ধু। সুকুমার কখন আসবে? আমি ভোর থেকে অপেক্ষা করছি ওর জন্য। সঙ্গে সঙ্গে লোকটার ভাঙাচোরা মুখে বিস্ময়ের রেখা ফুটে উঠল। চোখ দুটো বিস্ফারিত। আমায় আপাত মস্তক চোখ দিয়ে দেখেও নিল। তারপর বলল, কে আসবে? বাবু।
মরা মানুষ কি করে ফিরে আসবে? কথাটা কানে যেতেই লাফিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালাম। কে 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 মরা মানুষ? কি যা তা বলছো তুমি? কেন, আপনি শোনেননি কিছু? নিজে দোষে বাবু মরণ ডেকে আনলো। মাথার মধ্যে সব গোলমাল হয়ে গেল। সুকুমার তাহলে নেই? যে বিপদের ভয়ে সে আমাকে চিঠি লিখে আসতে বলেছিল, সে বিপদই বুঝি তাকে গ্রাস করলো? তবে কি আমার আসতে দেরি হয়ে গেছে? ছি ছি, কি লজ্জা! বন্ধুর প্রাণ বাঁচাতে পারলাম না। লোকটাকে তখন আমি বললাম, সব ব্যাপারটা আমাকে একটু খুলে বলবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। লোকটা তখন মেঝের উপরে বসে পড়ল। তারপর খুব নিচু গলায় বলতে আরম্ভ করল, বাবু তো কাঠের কারবার করতেন। জঙ্গলের একেবারে কোণের দিকে একটা গাছ আছে, সেটাকে আমরা তোঙ্গা গাছ বলি। সে গাছ কেউ কাটে না, তাতে অপদেবতার বাস। কাঠুরেরা কেউ সেই গাছ কাটতে সাহসী পেল না, বলা ভালো রাজিই হলো না। সবাই চলে এলো জঙ্গল থেকে, কিন্তু বাবু নাছোড়বান্দা। বাবু বললেন, এ জঙ্গলের সব গাছ আমি ইজারা নিয়েছি, কোনো গাছ আমি ছাড়ব না। তখন বাবু কুড়ুল নিয়ে নিজেই তার ডাল কাটতে শুরু করলেন। গোটা তিনেক ডাল মাটিতে লুটিয়ে পড়ল। কাটা জায়গা দিয়ে রক্তের মতন আঠা ঝরতে লাগলো। আমি জোর করে বাবুকে টেনে বাড়িতে নিয়ে এসেছিলাম। তারপর তারপর কি হলো? তারপর পরের দিন ভোরে এসে দেখি সদর দরজা খোলা। বাবু মেঝের ওপরে পড়ে আছেন। বাবুর চোখ দুটো যেন ঠিকরে বের হচ্ছে। বাবুকে কেউ গলা টিপে মেরে ফেলেছে। বাবুর হাতের মুঠোয় তোঙ্গা গাছের ছোট্ট একটা ডাল। আমি তখন বললাম, তা তার মানে সুকুমারকে ডাকাতে মেরে ফেলেছে? না বাবু, এখানে চোর ডাকাত নেই। এত গভীর জঙ্গলে কে আসবে ডাকাতি করতে? ডাকাত হলে বাবু টাকা কড়ি জামা কাপড় নিয়ে যেত না? কিন্তু কেউ কিচ্ছু ছুঁয়নি। তাছাড়া বাবুর আর এক হাতের মুঠোয় একটা কাগজ ছিল, তাতে লেখা ছিল, তোঙ্গা বাবার কোপ থেকে আমাকে বাঁচাও, আমার বড় কষ্ট হচ্ছে। তোঙ্গা গাছের শক্ত ডাল আমার গলা চেপে ধরেছে। কাগজটা কোথায়? লোকটা উঠে রান্নাঘরে গেল এবং রান্নাঘরের হাঁড়ির মধ্যে থেকে একটা ডায়েরি বার করে আনলো। ডায়েরির ভেতরে একটা কাগজ ছিল। সেই কাগজটি আমার হাতে দিল। লোকটা যা বলেছিল সেসব কথাই কাগজে লেখা আছে, সুকুমারেরই হাতের লেখা। আমি তখন জিজ্ঞাসা করলাম, তুমি বাংলা পড়তে পারো? আজ্ঞে না বাবু, বাংলা বলতে পারি। তবে এই লেখা তুমি পড়লে কি করে? আমি পড়িনি বাবু, পুলিশের লোক এসেছিল খবর পেয়ে। তাদের মধ্যে একজন বাংলা জানতো, সেই পড়ে শুনিয়েছিল। কাগজটা আমার হাতে ফেরত দিয়ে বলেছিল, যত সব আজগুবি কাণ্ড। কেন জানি আমার মনে হলো পুরো ব্যাপারটাই কেমন সন্দেহজনক। অলৌকিক কোনো ব্যাপারেই আমার বিশ্বাস হয় না। আচ্ছা, কতদিন আগে ঘটনাটা ঘটেছে? তা ধরুন দিন 15 তো হবেই। কি মিথ্যে কথা! তুমি মিথ্যে বলছো? দিন 5 আগেই সুকুমার আমাকে চিঠি দিয়েছে। এই দেখো, সে চিঠি দেখো। পকেট থেকে পোস্ট কার্ডটা লোকটার দিকে এগিয়ে দিতে গিয়েই আমি চমকে উঠলাম। পোস্ট কার্ডে একটি আঁচড়ও নেই, কেবল লাল লাল ছোপ। সুকুমারের গলায় যে ধরনের লাল দাগের কথা লোকটি বলেছিল, অনেকটা বুঝি সেই ধরনেরই। এখানেই শেষ করছি আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।